বাংলায় সিমুলিয়া বলা
তারিখ হচ্ছে 14 জুলাই 1889। পূজ্যপাদ মহাশয়, মহাশয়ের পত্র পাইয়া অলঙ্কৃত হইলাম। এরূপ স্থলে অনেকেই সংসারের দিকে টলিতে উপদেশ দেন। মহাশয় সত্যগ্রাহী ও বজ্রসার সদৃশ হৃদয়বান, আপনার উৎসাহ বাক্যে পরম আশ্বাসিত হইলাম। আমার এই স্থানের গোলযোগ প্রায় সমস্ত মিটিয়াছে। কেবল একটি জমি বিক্রয় করিবার জন্য দালাল লাগাইয়াছি। অতি শীঘ্রই বিক্রয় হইবার আশা আছে। তাহা হইলে নিশ্চিন্ত হইয়া একেবারে কাশীখানে মহাশয়ের সন্নিকটে যাইতেছি। আপনি 20 টাকার 1 টাকার নোট পাঠাইয়াছিলেন। আপনি অতি মহৎ, কিন্তু আমার দুর্ভাগ্য, মহাশয়ের প্রথম উদ্দেশ্য পালনে আমার মাতা ভাতাদি সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য, অর্থাৎ আমার কাশী যাইবার জন্য ব্যবহার করিয়া যদি চরিতার্থ হইব। ইতি দাস নরেন্দ্র। একটা ছোট্ট চিঠি, খুবই ছোট্ট একটা চিঠি। চিঠি তারিখ হচ্ছে 1889, মানে 1993 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে গেছিলেন, আমেরিকায় যাত্রা করেছিলেন। তো তারও 4 বছর আগে 14 জুলাই 1889। আর এর আগে একটু প্রেক্ষাপটটা একটু আলোচনা না করলে চিঠিটা হঠাৎ করে ঢুকে গেলে একটু সমস্যা হবে। তো সেই জন্য একটু প্রেক্ষাপট, এই চিঠির একটু প্রেক্ষাপট আছে, সেটা একটু বলার চেষ্টা করছি। বেশ কয়েকবার চিঠি দিয়ে স্বামী বিবেকানন্দ তার কাশী যাওয়ার ইচ্ছা বা প্রমোদাস বাবুর সাথে মিলিত হওয়ার ইচ্ছা বা তার সাথে শাস্ত্র প্রসঙ্গ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অনেকগুলো চিঠিতে, আগের চিঠিগুলোতে প্রসঙ্গ করেছিলেন এবং বিভিন্ন কারণে তার যাওয়া হয়ে ওঠে। তার শারীরিক অসুস্থতা জনিত বা বিভিন্ন সাংসারিক বিভিন্ন কারণে তার, আপনারা জানেন হয়তো যে নরেন্দ্রনাথের বাবা যখন অকালে প্রয়াত হলেন, সেই সময় কিন্তু যারা আত্মীয় স্বজন ছিল, যারা বন্ধু বান্ধব ছিল, তারা যেটা সাধারণত হয় সেটাই করেছে, যে যখন সুসময় থাকে তখন অনেককে পাশে পাওয়া যায়, যখন দুঃসময় আসে, যখন বিপদ হয় মানুষের, তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায় না। এটা অবতারদের ক্ষেত্রেও যেমন সত্য, সাধারণ আপনার আমার মতো মানুষের ক্ষেত্রেও এটা কিন্তু সত্য। তো এই স্বামীজির জীবনেও কিন্তু এরকম হয়েছিল এবং তাদের আর্থিক অবস্থা এমন হয়ে গেছিল যে দুবেলা তারা খেতে পেত না। নরেন্দ্রনাথের ছোট ছোট 2 ভাই ছিল, তাছাড়া তো দিদি ছিল, ছোট একজন বোন ছিল সর্বমঙ্গলা, আরো অনেকে ছিলেন। তো অকালে অনেকে প্রয়াণ হয়ে যায় তাদের। একজন বড় দিদির কথা পাওয়া যায় আর একজন ছোট বোনের কথা পাওয়া যায়। সেই ছোট বোন পরবর্তীকালে যখন তার বিয়ে হয়, তার সেই শ্বশুর গৃহে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়। মানে এরকম একটা ঘটনাও কিন্তু স্বামীজির জীবনে, যে তার ছোট বোনকে পুড়িয়ে মারা হয়, তার শ্বশুর বাড়িতে সে পুড়িয়ে মারা যায়, এরকম একটা ঘটনা আছে। আর অভাব, তার এইগুলো তো আছে। বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি ছিলেন, খুব বড় নামজাদা উকিল ছিলেন, ব্যারিস্টার ছিলেন, কিন্তু অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু তার ওই সঞ্চয় করার প্রবণতা ছিল না এবং তাদের ঘরে অনেক মানুষ প্রতিপালিত হতো। তো এই ধরনের সাংসারিক অনটন চলছে। তো আর তার ইতিমধ্যে তার 3 বছর আগে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেছে। তার একটা আশার স্থল, একটা ভরসার স্থল নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণ, তিনিও নেই। সে একটা টালমাটাল অবস্থা, পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ ঘুরছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তাদের সংসারে এরকম একটা বাবা মায়ের কষ্ট, ছোট ছোট ভাইরা খেতে পারছে না, আর বিভিন্ন আত্মীয় স্বজন সুযোগ বুঝে কেস করছে, মামলা করছে। এবার মামলা করলে সাধারণ মানুষের যেরকম হয়, এরা যে অবতার হলে মামলা করলে এদের কম কষ্ট হয়, এরকম তো নয় ব্যাপারটা। তো মামলা করলে সাধারণ মানুষের যা হয়, অবতারেরও তাই হয়। তো এই মামলা টামলা বা যাদেরকে এরা আশ্রয় দিয়েছিল, তারা শত্রুর মতো আচরণ করছে। এই সমস্ত বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে একবার প্রমোদাস বাবুকে স্বামীজি লিখেছিলেন। আগে চিঠিটা আমরা
বলছেন যে এরূপ স্তরে অনেকেই সংসারের দিকে চলিতে উপদেশ দেয়, কিন্তু ইনি কিন্তু প্রমোদাবাবু সংসারের দিকে ঢোকার কথা বলেননি। এটা কৃতজ্ঞতার চিত্তে স্বামীজি আবার তার চিত্তে স্মরণ করাচ্ছেন তাকে যে মহাশয়ের পত্র পাইয়া পরম কৃত হইলাম, এরূপ স্থলে অনেকেরই সংসারের দিকে চলিতে উপদেশ দেন। যে সংসারে এরকম অনটন, এরকম অচল অবস্থা চলছে, না বাবা ওইসব সাধুরা তো হওয়ার দরকার নেই, তুই তোর সংসারের দিকে নজর দে, তোর মায়ের সেবা কর, ভাইগুলো যাতে পড়াশোনা করতে পারে, ভাইগুলো যাতে দুগুলো খেতে পারে তার ব্যবস্থা কর, তোর চাকরি বাকরি কর, তুই সংসারী হ। এই ধরনের পরামর্শ কিন্তু প্রমোদাস বাবু দেননি। এই ত্যাগের আদর্শ যে তিনি ধরে থাকবেন এই ব্যাপারটাকে উৎসাহিত করেছেন। সেই জন্য কিন্তু নরেন্দ্র বা স্বামীজি তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে এরূপ স্থলে অনেকেই সংসারের দিকে চলিতে উপদেশ দেয়। মহাশয় সত্যগ্রাহী এবং বজ্রসার সদৃশ হৃদয়বান, আপনার উৎসাহবাদকে পরম আশ্বাস হইলাম। মানে একটা আশ্বস্ত হলেন যে বড়রা তো গাইড করলো, অভিভাবক সব তার অনেক মানে নরেন্দ্র থেকে বয়স অনেক বড় এবং পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ, তো এরকম একটা সাপোর্ট পেয়ে স্বামী বিবেকানন্দ তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমার এই স্থানের গোলযোগ প্রায় সমস্ত মিডিয়া আছে, অনেক রকম সমস্যার মধ্যে নরেন্দ্রনাথ যাচ্ছে, তো কেবল একটি জমি বিক্রয় করবার জন্য দালাল লাগাই আছে। দেখুন এই যে অবতার নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ কত বিখ্যাত একটা মানুষ, যে তার কত রকমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি, আমাদের পথের মানে আমাদের পথপ্রদর্শক বলি বিবেকানন্দ। কিন্তু এই বিবেকানন্দ সংসারের যে জটিলতা বা সংসারের যে ঝামেলা অশান্তি এর থেকে কিন্তু এও কিন্তু পার পায়নি। নরেন্দ্রনাথ কিন্তু সংসারের জ্বালা যন্ত্রণা থেকে পার পায়নি। তো ওই হিসেবে বলছেন যে একটা জমি বিক্রয় করার জন্য দালাল লাগাই যাচ্ছি, অতি শীঘ্রই বিক্রয় করার আশা আছে, তাহা হইলে নিশ্চিত হইবা হইয়া একেবারে শাসিত হবে মহাশয়ের সম্মুখে চাইতে। এবার এই ঝামেলাটা মিটলে যেমন এই জমিটা বিক্রি করে দেবো, কিছু টাকা হবে, সেটা মায়ের কাছে দিয়ে মা সংসার চালাতে পারবে বেশ কয়েক বছর, তো আমি নিশ্চিন্ত হলে এবার কাশি যেতে পারবো। তো এটা বহুদিন থেকে তার কাশি যাওয়ার ইচ্ছা, তো সেই এবং বিভিন্ন রকমের সমস্যার জন্য, শারীরিক সমস্যা বা মানসিক অস্থিরতা, সাংসারিক বিভিন্ন রকম চাপান্ত, এর জন্য যে যেতে পারছেন না, তার একটা সমাধান হবে বা হচ্ছে এরকম একটা পরিস্থিতি। এরপরে বলছেন যে আপনি 20 টাকার 1 কেতার নোট পাঠিয়েছিলেন, বান্ডলস অফ নোটস কেতা মানে 20 টাকার মতো একটা বান্ডেল মতো পাঠিয়েছিলেন। আপনি অতি মহৎ, কারণ স্বামীজির পারিবারিক যে অনটন বা পারিবারিক যে অভাব এই সম্পর্কে কিন্তু প্রমোদাবাবু বা প্রমোদাদাস মিত্র বা রাজামশাই কিন্তু অবহিত ছিলেন, জানতেন যে স্বামী বিবেকানন্দের নরেন্দ্রনাথের অবস্থা ভালো নয়। তো 20 টাকা পাঠিয়েছিলেন যে তার মায়ের আর্থিক দুরবস্থা দূর করার জন্য 20 টাকা পাঠিয়েছিলেন। আপনি অতি মহৎ, কিন্তু আমার দুর্ভাগ্য মহাশয়ের প্রথম উদ্দেশ্য পালনে আমার মাতা ভ্রাতাদের সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল। যে আমার মাকে সাহায্য করার জন্য আপনি 20 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু তার মা ভুবনেশ্বরী দেবী তো সাধারণ 8-5টা মায়ের মতো নয়, সেটা অভিজাত বংশের মহিলা, সে তার অহংকারে লাগছে, তার অহংয়ে লাগছে যে আমি লোকের কাছে ভিক্ষে নেব, প্রত্যাখ্যান করেছিলেন। এইটাই স্বামীজি বলছেন এখানে যে আমার মাতা ভ্রাতাদের সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল, তারা নিতে চাইল না সেই টাকা। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য অর্থাৎ আমার কাছে চাইবার জন্য ব্যবহার করিয়া চরিতার্থ হইল। কিন্তু স্বামীজি প্ল্যান করছেন যে মা যদি না নেয় ঠিক আছে, আমি যখন কাছে যাবো তখন তো খরচ আছে, তো আমার কাজে লেগে যাবে। এইটা প্রমোদাবাবুকে জানাবো। কি মজা দেখুন, কত রকমের সাংসারিক যন্ত্রণা, কত কিছু নিয়েও এই মজা করতে পারছে, ঠিক আছে। আর প্রমোদাবাবুকে প্রথম থেকেই প্রমোদাবাবুকে একটা অন্য চোখে কিন্তু দেখতে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা 89 সালে 86 সালে ঠাকুরের শরীর চলে গেছে, মানে অভিভাবকই মোটামুটি হয়ে পড়েছে বিবেকানন্দ। তো
তো প্রমোদাস মিত্রকে একটা অভিভাবক সুলভ স্থান কিন্তু তিনি দিয়েছিলেন এবং তার শাস্ত্রজ্ঞ তিনি ছিলেন এবং পণ্ডিত মানুষ ছিলেন। হ্যাঁ, সংস্কৃত সাহিত্যে তার উৎপত্তি ছিল বিভিন্ন কারণে। আর ঠাকুরের ভক্ত ছিলেন, ঠাকুরকে মানতেন, ঠাকুরের ভক্ত ছিলেন। এবং আমি আগেই বললাম যে কাশী সেবাশ্রম বা কাশীর যে হাসপাতালটা ওইটা হওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার অনেক অবদান আছে। কারণ তখন ওই কাশীতে যে সাধুরা যেত, আমাদের থাকার তো কোনো জায়গা ছিল না, তখন ওই মিত্র বসের বাড়িতে থাকতো, ওখান থেকে কাজকর্ম করতো এরকম। বা বিভিন্ন রকম কোনো সাধুর শরীর খারাপ হলো তো ওই মিত্র বাড়ির থেকে খাবার আসতো, এরকম বিভিন্ন রকমের সাহায্য করেছিলেন। এই কৃতজ্ঞতা কিন্তু বারবার স্বামীজির চিঠিতে বা অন্যান্য যে গুরু ভাইরা আছেন তাদের মুখে কিন্তু আমরা পেয়েছি এটা। আর এই ব্যাপারটা বলা হলো। আর স্বামীজি অনেকদিন থেকে যাবো করছেন কাশীতে থাকার ইচ্ছে, তার সাথে প্রমোদাস বাবুর সাথে সঙ্গ করার ইচ্ছে, তো এইগুলো ফুলফিল হচ্ছিল না। তো এই এখন তিনি ভাবছেন যে এখন হবে, সব মিটবে আর কি। ওই যে জমি বিক্রি করার একটা ব্যাপার আছে, ওই জমিটা বিক্রি করা হয়ে গেলে তারপর আমি যাব। আর তাকে, তার মা বাবাকে বা তার পরিবারকে, নরেন্দ্রের পরিবারকে প্রমোদবাবু যে 20 টাকা পাঠিয়েছিলেন সেই 20 টাকার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু তার মা বাবা, তার বাবা তো নেই, তার মা তো সাধারণ অভিজাত বংশের মহিলা ছিলেন এবং তার কিন্তু সেটা আগে লেগেছিল যে একজন সাহায্য দিচ্ছে, আমার থেকে সেটা আমরা নেব, তো সেটা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু নরেন্দ্র বলছে না, ঠিক আছে, কাশীতে যখন যাবো তখন আমার কাজে লেগে যাবে। এইভাবে এই 11 নম্বর চিঠিটা শেষ হচ্ছে। এরপর আমরা 12 নম্বর চিঠিটা আলোচনা করব। এই চিঠিটা লিখছেন স্বামীজি বরানগর থেকে, বরানগর মঠ থেকে। কারণ আমরা মনে আছে আপনাদের হয়তো 86 থেকে 92 পর্যন্ত আমাদের বরানগরে মঠ ছিল, 92তে আলমবাজার চলে যায়। তারপরে বরানগরে তিনি অবস্থান করছেন, শশী মহারাজ সেখানে ঠাকুরের পূজা করছেন, অন্যান্য বেশ কয়েকজন পার্শ্বদ বা স্বামীজির গুরুভাই তারা ওখানে সাধন ভজন করছেন ওই বরানগরের ভুতুরে বাড়িতে, মুন্সিদের ভুতুরে বাড়িতে। তো সেইখান থেকে আগের চিঠিটা হলো 14 জুলাই 1889, এই চিঠিটা হচ্ছে 7 আগস্ট 1889। ঈশ্বর জয়তী পূজ্যপাদেশী, প্রায় 1 সপ্তাহের অধিক হইল আপনার পত্র পাইয়াছি। সেই সময়ে পুনরায় জ্বর হওয়ার উত্তরদানে অসমর্থ ছিলাম, ক্ষমা করিবেন। মধ্যে মাস দেড়েক ভালো ছিলাম, কিন্তু পুনরায় 10-12 দিন জ্বর হইয়াছিল, এখানে ভালো আছি। গুটিগত প্রশ্ন আছে, মহাশয়ের বিস্তৃত সংস্কৃত শাস্ত্রজ্ঞান উত্তর দিয়া বাধিত করিবে। 1. সত্যকাম জাপানি এবং জনশ্রুতির কোন উপাখ্যান, ছান্দোগ্য উপনিষদ, সাওয়ার বেদের অন্য কোন অংশে আছে কিনা। সাওয়ার মানে আরবি, এটা একটা আরবি শব্দ, তার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। সত্যকাম জাপানি এবং জনশ্রুতির কোন উপাখ্যান, ছান্দোগ্য উপনিষদ ব্যতীত বেদের অন্য কোন অংশে আছে কিনা, এইভাবে চিন্তা। 2 নম্বর, শঙ্করাচার্য বেদান্ত ভাষ্যে অধিকাংশ স্থলে স্মৃতি উদ্ধৃত করিতে গেলে মহাভারতের প্রমাণ প্রয়োগ করেন, কিন্তু বনপর্বে, অজগর উপাখ্যানে এবং উমামহেশ্বর সংবাদে তথা বিশ্বপর্বে যে গুণগত জাতিত্ব অতি স্পষ্টই প্রমাণিত, তৎসম্বন্ধে তাহার কোন পুস্তকে কোন কথা বলিয়াছেন কিনা। 3 নম্বর, পুরুষ সূত্রের জাতি পুরুষানুগত নহে, বেদের কোন কোন অংশে ইহাকে ধারাবাহিক পুরুষানুগত করা হইয়াছে। 4 নম্বর, আচার্য শূদ্র যে বেদ পড়িবে না, এই প্রকার কোন প্রমাণ বেদ হইতে দিতে পারেন না। কেবল যজ্ঞে ভালো বা আপ্ত ইহাই উদ্ধৃত করিয়া বলিতেছে যে যখন যজ্ঞে অধিকার নেই তখন উপনিষদ আদি পাঠেও অধিকার নাই। কিন্তু অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এর স্থলে ওই আচার্য বলিতেছেন যে অথ শব্দ বেদাধ্যায়ন
অন্তরম এ প্রকার অর্থ নয়, কারণ মন্ত্র ও ব্রাহ্মণ না করিলে যে উপনিষদ করা যায় না, ইহা অপ্রামাণ্য। এবং কর্মকাণ্ডের শ্রুতি এবং জ্ঞানকাণ্ডের শ্রুতিতে কোনো পূর্বাপর ভাব নাই। অতএব যজ্ঞাত্মক বেদ না করিয়া উপনিষদ পাঠে ব্রহ্মজ্ঞান হইতে পারে। যদি যজ্ঞে ও জ্ঞানে পূর্বাপর্য না থাকিল, তবে সূত্রের দ্বারা কেন ন্যায়পূর্বক ইত্যাদি বাক্যের দ্বারা আচার্য আপনার বাক্যকে ব্যবহার করিতেছে? কেন সূত্র উপনিষদ করিলে না? মহাশয়কে একখানি কোন খ্রিস্টিয়ান সন্ন্যাসী লিখিত ইমিটেশন অফ ক্রাইস্ট নামক পুস্তক পাঠাইলাম। পুস্তকখানি অতি আশ্চর্য। খ্রিস্টিয়ানদিগের মধ্যেও এ প্রকার ত্যাগ, বৈরাগ্য ও দাস্যবৃত্তি ছিল দেখিয়া বিস্মিত হইতে পারে। বোধ হয় আপনি এই পুস্তক পূর্বে পড়িয়া থাকবেন। না পড়িয়া থাকেন তো পড়িয়া আমাকে চিরকৃতার্থ করিবেন। ইতি দাস নরেন্দ্রনাথ। দেখুন, একটা জিনিস এখানে খেয়াল করার আছে, এখনো কিন্তু তিনি বিবেকানন্দ লিখছেন না। চিঠিতে তাকে নিজেকে পরিচিত করছে নরেন্দ্রনাথ বলে, দাস নরেন্দ্রনাথ বা নরেন্দ্র, এইরকম বিভিন্ন বলে। আর এই চিঠির শুরুতে তিনি একটা জিনিস বললেন, স্বামী বিবেকানন্দ বললেন যে আমার 10-12 দিন জ্বর হয়েছে। এটা কিন্তু একটা ব্যাপার যে 1902 সালে তার শরীর চায়। 1902 সালে শরীর চাই তো স্বামী 1902 তো 1902 তো 1999 সালে, তার মানে প্রায় 13 বছর আগে 13 বছর আগে থেকে কিন্তু তার শরীরটা কিন্তু ভালো চলছিল না। মানে ঠাকুরের শরীর যাওয়ার পর থেকেই কিন্তু সে, মানে দেখবেন স্বামী বিবেকানন্দের ছবি আমরা যখন ওই দার্জিলিং বা আলমোড়া বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বিদেশেও বিভিন্ন ছবিতে কিন্তু তাকে অসুস্থ মনে হচ্ছে বেশ কিছু জায়গায়। একটু ভোগার প্রবণতা ছিল, ডায়াবেটিস ছিল, হাইপারডায়াবেটিস ছিল, মানতেন আরো কিছু, মানে একটা সুস্থ শরীর থাকার জন্য যে সমস্ত নিয়মকানুন মানতে হয় সেগুলো তার রাখতেন না। আর খাওয়া দাওয়ার ব্যাপারেও অতটা রেস্ট্রিকশন মানতেন না কিছু। তো যারা এই ধরনের একটু হন, মানে ভগবত প্রসঙ্গ করেন বা আধ্যাত্মিকতার চর্চা করেন বা মহাপুরুষ, যারা এরা তো মহাপুরুষ, তাদের জীবনে আমরা দেখেছি এরকম। আমাদের ঠাকুরকে দেখুন 50 বছর, স্বামীজি 39 বছর, এরকম বেশ কয়েকজন, যেমন গৌতম বুদ্ধ, এরা কিন্তু অনেকদিন বেঁচেছিল। চৈতন্যদেবও খুব বেশি দিনে বাঁচেন, চৈতন্য মহাপ্রভু। তো ওদের বিভিন্ন রকমের থাকে, তা অনিয়ম করে, শরীরের অত যত্ন নেয় না, এই সমস্ত বিভিন্ন কারণে স্বামীজিরও কিন্তু এই ধরনের ছিল। যে স্বামীজিরও কিন্তু বেশ ছোট বয়স থেকে কিন্তু 30-32 বছর বয়স থেকে বা আরো আগে থেকে 27-28 বছর বয়স থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগ তাকে কিন্তু ধরেছিল এবং নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারতেন না। কাশি যাওয়ার প্রবল ইচ্ছা, তাও যেতে পারছেন না। তো ওই ব্যাপারটা একটু ইনফর্ম করলেন ব্রহ্মবাবুকে যে 10-12 দিন জ্বর হয়ে যাচ্ছিল, এখন ভালো আছে। আর এই চিঠিতে কিন্তু ওই কাশি যাওয়ার কোনো কথা কিন্তু বলছেন না, কারণ আবার একটা বাধা পড়ে গেছে, শারীরিক সমস্যা। তো তিনি তো পড়াশুনো করতেন, স্বামী বিবেকানন্দ প্রচুর পড়াশুনো করতেন। তো তার বেশ কিছু প্রশ্ন তার মনে এসছে। তো পণ্ডিত প্রমোদাবাবুর কাছ থেকে তার উত্তর জানার জন্য চিঠিতেই বিভিন্ন রকমের শাস্ত্রীয় প্রশ্ন করছেন। তার মানে স্বামীজি, দেখুন আমরা কাকে প্রশ্ন করি, আমার কনফিডেন্স আছে যে উনি পারবেন, তারপরে তখনই তাহলে তার কাছে প্রশ্ন করি। তো স্বামীজি বুঝতে পারছেন না মানে কোন জায়গাতে প্রমোদাস বাবুকে তিনি বসিয়েছিলেন, মানে কতটা শ্রদ্ধা করতেন, কতটা সম্মান করতেন প্রমোদাস বাবুকে। এবং আপনাদের অনেকে মনে আছে হয়তো আমি বলেছিলাম প্রথম দিকে ক্লাসগুলোতে, শেষ পর্যন্ত কিন্তু এই প্রমোদাস বাবু রামকৃষ্ণ সংঘের যে ভাবধারা তার একটু বিরুদ্ধাচারণ করেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু তার সাথে সম্পর্ক রামকৃষ্ণ
সাধুদের যারা ট্রিটমেন্ট করবার জন্য আসে তাদের মলমূত্র কাটতে। তো সাধুদের এটা কাজ নয়। আমাদের যে সাধু সমাজ এরকম একটা ধারণা আগে কিন্তু ছিল, যেগুলো স্বামী বিবেকানন্দ আসার পর কিন্তু এখন মিটে গেছে। এখন কিন্তু এটা নেই, আমাদেরকে প্রচন্ড সম্মান করা। এবং এখানে একটা বলার আছে যে সেই উত্তরাখণ্ডে বা হরিদ্বার, ঋষিকেশ এই সমস্ত অঞ্চলে আমাদের ওই রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে যখন বিভিন্ন ভান্ডারা মানে সাধুদেরকে যখন খাওয়ার নেমন্তন্ন করা হয়, অন্যান্য সাধুদেরকে 10 টাকা দিলে আমাদের সাধুদেরকে 20 টাকা দেয়। এখন এরকম হয়ে গেছে আর কি, আগে কেউ পাত্তা দিত না। তো এরকম একটা ব্যাপার ছিল। তো ওই সাধুরা মনে করতেন যে রুগী খাটা বা মানুষের সেবা করা এটা সাধু জনচিত কর্ম নয়, এটা মনে করতেন, সেটা তাদের ব্যাপার। ওই ধরনের মতেরই বিশ্বাসী ছিলেন কিন্তু প্রমোদানন্দ শেষ পর্যন্ত। তো এখনো পর্যন্ত যে শ্রদ্ধাটা আছে এই চিঠিতে দেখা যাবে, শেষের দিকে বা স্বামীজির কিছু চিঠিতে আমরা প্রমোদানন্দ যে বিরূপ মনোভাব পোষণ করছেন সেইগুলো নিয়ে স্বামীজি কিন্তু বলছেন, ওরকম চিঠি আছে। তো এখানে শাস্ত্রীয় কিছু জিজ্ঞাসা স্বামীজি সেই শাস্ত্রীয় জিজ্ঞাসাগুলো করছেন যে সত্যকাম, জাবালি এবং জানুশ্রুতির কোন উপাখ্যান, ছান্দোগ্য উপনিষদ বেদের কোন অন্য কোনো অংশে আছে কিনা, এটা একটা প্রশ্ন। তো আমরা শাস্ত্রের যে প্রশ্নগুলো করছে সেইগুলো আমরা এখানে অতটা ডিটেলসে যাচ্ছি না। তো যে প্রশ্নটা করছে শুধু সেটাই উল্লেখ করা হচ্ছে, কারণ ওই ব্যাখ্যাটা দেওয়া নিয়ে অনেক সমস্যা আমি এবং আমারও অনেকটা অজ্ঞতা আছে, ওগুলো আমিও বেশ ভালোভাবে বলতে পারবো না। তো সেই জন্য আমি ওইগুলোতে আর যাচ্ছি না, ওই ব্যাখ্যাগুলোতে। সত্যকাম, জাবালি এবং জানুশ্রুতির কোন উপাখ্যান, ছান্দোগ্য উপনিষদ বেদের অন্য কোনো অংশে আছে কিনা, এটা একটা প্রশ্ন স্বামীজি। আর একটা যেটা দ্বিতীয় নম্বর যেটা বলছেন যে শঙ্করাচার্য বেদান্ত শাস্ত্রে অধিকাংশ স্থলে স্মৃতি উদ্ধৃত করিতে গেলে মহাভারতের প্রমাণ প্রয়োগ করে। এই যে মহাভারত এটা একটা মহাকাব্য, কোনো কিছু ইনসিডেন্ট হলে বা কোনো ঘটনা বা কোনো রেফারেন্স চাইলে মহাভারতের কথা বলা হয়। কিন্তু বড় পর্বে বলবৎখানে এবং উমামহেশ্বর সংবাদে তথা বিশ্বপর্বে যে গুণগত জাতিত্ব অতি স্পষ্ট প্রমাণিত, তৎসম্বন্ধে তার কোন পুস্তকে কোন কথা বলিয়াছেন কিনা এটা জানতে চাই। শঙ্করাচার্য তার ভাষ্যে এরকম কিছু আছে কিনা যে জাতি মানে গুণগত জাতিত্ব এই সমস্ত সম্পর্কে। এটা 3 নম্বর প্রশ্ন যেটা পুরুষ সূত্রের জাতি পুরুষানুগত নহে, বেদের কোন কোন অংশে ইহাকে ধারাবাহিক পুরুষানুগত করা হইয়াছে, এইটা একটা। আর 4 নম্বর প্রশ্ন যে আচার্য শূদ্র যে বেদ পড়িবে না, বেদ কারা করবে? বেদ ব্রাহ্মণ করবে, এটাই মূলত ছিল, বেদ ব্রাহ্মণ করবে আর কিছু কিছু ক্ষত্রিয় করবে, এরকম বলা হতো। যে শূদ্র যে বেদ পড়িবে না এই প্রকার কোন প্রমাণ বেদ হইতে দিতে পারে না, কেবল যজ্ঞে হলবা ভক্ত ইহাই উদ্ধৃত করিয়া বলিতেছে যে যখন যজ্ঞে অধিকার নেই তখন উপনিষদ আদি পাঠেও অধিকার নেই। মানে শুধু ব্রাহ্মণের আর ক্ষত্রিয়ের যজ্ঞ অধিকার আছে, বৈশ্য বা শূদ্রের যজ্ঞ অধিকার নেই। বৈশ্যেরও মনে হয় কিছু কিছু জায়গাতে যজ্ঞের অধিকার আছে, কিন্তু শূদ্রের কোনো যজ্ঞ অধিকার নাই। তখন উপনিষদ আদি পাঠেও অধিকার, মানে এটা সরলীকরণ করা হচ্ছে যে যেহেতু যজ্ঞ অধিকার নেই সেই উপনিষদ অধিকার নেই, পাঠের অধিকার নেই। কিন্তু অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা এই স্তরে আচার্য বলিতেছে, মানে ব্রহ্ম জিজ্ঞাসা তো যে কোনো কারো আসতে পারে, যে সূত্র তার মতো ব্রহ্ম জিজ্ঞাসা আসতে পারে। তো এখানে একটা সমস্যা যে তাকে তো পুরো বাধা দিয়ে দেওয়া হচ্ছে যে সূত্রের উপনিষদ পাঠ বা অন্যান্য যে সমস্ত কিছু করা যাবে না। তো এই নিয়ে একটা স্বামীজির প্রশ্ন। এই স্থানে ওই আচার্য বলিতেছে যে অর্থ শব্দ বেদোদ্ধারণ অন্তরণ এ প্রকার অর্থ নয়, কারণ মন্ত্র ও ব্রাহ্মণ না করিলে যে উপনিষদ করা যায় না ইহা অব্রাহ্মণ। দেখুন উপনিষদে একটা ব্যাপার আছে, একটু বলি। মন্ত্র ও ব্রাহ্মণ, মন্ত্র মানে উপনিষদ যে আছে, উপনিষদ মোটামুটি অনেক উপনিষদ আছে, মানে পৃথিবীতে অনেক উপনিষদ আছে, মোটামুটি 108টা উপনিষদের কথা আমরা পাই মোটামুটি, কিন্তু আরো অনেক উপনিষদ থাকতে পারে। কিন্তু আমাদের সঙ্গে মোটামুটি 8-10টা উপনিষদকে নিয়ে মোটামুটি আলোচনা করা হয়। মানে যারা রামকৃষ্ণ ভাবধারায়
যে পুস্তক মানে বিপণী আছে বা যে প্রকাশন সংস্থা আছে, তো সেখানে ওই 8-10টা মোটামুটি উপনিষদ নিয়ে আলোচনা করা হয়। তো আরো অনেক উপনিষদ আছে। তো সেই উপনিষদে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে মন্ত্র। যে আমরা বলি না যে গদ্য এর সাহিত্যের ক্ষেত্রে যেরকম বলি, তো মন্ত্র হচ্ছে ওই স্তুতি মতো, স্তোত্র মতো উচ্চারণ করা হয়, কবিতার মতো। আর ব্রাহ্মণ হচ্ছে গদ্য অংশটাকে ব্রাহ্মণ বলা হচ্ছে, সেখানে কোনো ঘটনা, হ্যাঁ, এই সমস্ত আছে। তাহলে মন্ত্রে মানে উপনিষদে দুটো ভাষা, কিছু কিছু উপনিষদ মন্ত্রে আছে, মানে ওই গদ্য রূপে, পদ্য রূপে আছে, স্তোত্র রূপে আছে বা ছড়ার আকারে আছে। আর কিছু কিছু গদ্য রূপে আছে, ব্রাহ্মণ রূপে আছে। এটা কিন্তু একটা ইনফরমেশন যে উপনিষদে মানে প্রকারভেদ, উপনিষদ দু রকমের। যে কিছু কিছু উপনিষদ আছে যা ওই পদ্য রূপে আছে, আবার কিছু কিছু আছে ব্রাহ্মণ রূপে আছে, যেটা ওই গল্প বা কোনো ঘটনা, কোনো ঘটনা আছে সেইগুলো বর্ণনা করা হচ্ছে গদ্য রূপে। তো এই প্রকার অর্থ নেই, কারণ মন্ত্র ব্রাহ্মণ না করিলে যে উপনিষদ করা যায় না, ইহা অপ্রমাণ্য। এবং কর্মকাণ্ডের শ্রুতি ও জ্ঞানকাণ্ডের শ্রুতিতে কোনো পূর্বাপর ভাব নেই। এবং এই উপনিষদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এরকম সব বিভিন্ন আছে, যেগুলো থেকে আমাদের পরবর্তীকালে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই যোগ এগুলো চলে আসছে। এই ভক্তিযোগ, যেরকম আমাদের এই ভক্তি, এই যে বলা হচ্ছে যে ভগবান নামের 4টে পদ, ভগবান নামের 4টে পদ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ আর জ্ঞানযোগ। জ্ঞানযোগ আর রাজযোগ, এই 4টে যোগের কথা বলা হচ্ছে। যোগ মানে হচ্ছে উপায় বা পদ, হ্যাঁ। তো এই 4টে পদ দিয়ে ভগবানকে লাভ করা হয়। তো এইগুলো উপনিষদে সেইটাই কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড এরকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আর এখানে আরেকটা কথা বলি, আমাদের অনেকের ধারণা আছে এই যে ভক্তিযোগ বইটা বা কর্মযোগ বই একটা আছে, লেখা আছে যে ভক্তিযোগ স্বামী বিবেকানন্দ, কিন্তু ভক্তিযোগ কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা নয়, বা কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এগুলো কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা নয়। এগুলো ব্যাপারটা কি, যেরকম ভক্তিযোগের ক্ষেত্রে বলছি, ভক্তিযোগ উপনিষদে ভক্তি সম্পর্কে অনেক কিছু বলা আছে, বা নারদ ঋষি বা নারদ মুনি যিনি আছেন, সে নারদীয় ভক্তি সূত্র বলে একটা তার বই আছে, ছোট্ট চটি বই। তো সেই নারদীয় ভক্তি সূত্রে কিন্তু ভক্তির অনেক কথা বলা হয়েছে। তো এবার স্বামী বিবেকানন্দ কেন লেখা হয়, ভক্তিযোগ স্বামী বিবেকানন্দ কেন লেখা হয়? যখন তিনি আমেরিকা বা ইউরোপে বিভিন্ন বক্তৃতা দিচ্ছিলেন, এই ভক্তি প্রসঙ্গে যখন যে সমস্ত কথা বলেছিলেন, সেই কথাগুলো কিন্তু ওই বই আকারে গুডউইন বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি শর্ট হ্যান্ড লিখতে পারতেন। মানে ওই যারা রিপোর্টার হয়, মনে করুন কোনো সাংবাদিক রিপোর্টিং করছে, কোনো একজন বিশিষ্ট মানুষ কোনো কথা বলছে, তখন সংক্ষেপে কিছু কিছু নোট করে নেয়। তো সেরকম গুডউইন বলে একজন ইংরেজ যুবক ছিল, যে পরবর্তীকালে সন্ন্যাসীও হয় এবং খুব কম বয়সে, মাত্র 32 বছর বয়সে তার দেহ ত্যাগ হয় সেই গুডউইনের। তো সেই গুডউইন স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই গুডউইনের জন্যই কিন্তু আমেরিকা বা ইউরোপে থাকাকালীন স্বামীজি যে সমস্ত বক্তৃতা করেছিলেন, যা স্বামীজির আমরা পাই, আমরা কৃতজ্ঞ গুডউইনের কাছে। সেই গুডউইন কিন্তু ওইগুলো ওই শর্ট নোট করে লিখে রাখতেন এবং ওগুলো পরবর্তীকালে স্বামীজিকে দেখিয়ে তার যারা অ্যাডমায়ার, তার যারা ভক্ত, স্বামীজির যারা ভক্ত, ওরা এটা মনে করেছিল, স্বামীজির আমেরিকার যারা ভক্ত বা যারা সুখানুধ্যায়ী, তাদের এটা কিন্তু মনে হয়েছিল যে তখনকার দিনে রেকর্ডিং করা বা ডিজিটাল মাধ্যম তো কিছু ছিল না। তো স্বামীজি বলছে এগুলো আমরা শুনছি, আমরা ভুলেও যাচ্ছি, এগুলো রেকর্ডেড থাকবে না, নষ্ট হয়ে যাবে, সে তার চিন্তা ভাবনা এগুলো সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিছু শুভানুধ্যায়ী, বিবেকানন্দের কিছু শুভানুধ্যায়ী, তারা গুডউইনকে নিযুক্ত করেছিল কর্মচারী হিসেবে, যে সে স্বামীজি যখন বলবেন কোনো কথা সে লিখে রাখবে, এবং সেগুলো লিখিত আকারে তারা পুস্তক আকারে মানে প্রকাশিত করেছিল। এবং পরবর্তীকালে যখন আমাদের বাংলা মুখপত্র উদ্বোধন বা বেদান্ত কেশরী
ব্রহ্মবাদী, এরকম বিভিন্ন রকমের পত্র পত্রিকা বেরোচ্ছে। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো বা রামকৃষ্ণ মিশনে যখন পত্র পত্রিকা বার হচ্ছে, তখন এই সমস্ত স্বামীজির এই যে লেকচারগুলো, হ্যাঁ, এই ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ সম্পর্কে স্বামীজি বক্তৃতায় যেগুলো বলছে, সেইগুলো কিন্তু পুস্তক আকারে বা উদ্বোধনে প্রকাশিত হতো। পরবর্তীকালে পুস্তক আকারে এগুলো প্রকাশিত হয়েছে। তো এই প্রশ্ন এখানে উনি করছেন। তো অতএব যোগাত্মক বেদ না করিয়া উপনিষদ পাঠে ব্রহ্মজ্ঞান হইতে পারে। যদি যজ্ঞে ও জ্ঞানে পূর্বাপর্য না থাকিল, তবে সূর্যের দ্বারা কেন ন্যায় পূর্বক ইত্যাদি বাক্যের দ্বারা আচার্য আপনার বাক্যকে ব্যাহত করিতেছে, কেন সূর্য উপনিষদ করিবে না? এটা একটা প্রশ্ন। কারণ স্বামীজি পরবর্তীকালে বলছে যে সূত্র জাগরণ, যে দেখুন সমাজের প্রত্যেক আমাদের যে বৈদিক সমাজ ব্যবস্থা, সেখানে 4টে শ্রেণীর কথা বলা হয়, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ প্রথম যখন সমাজ ব্যবস্থা প্রচলিত হয়েছে, তখন ব্রাহ্মণদের কিন্তু খুব প্রতিপত্তি ছিল। ব্রাহ্মণ, পুরোহিত, এদের খুব প্রতিপত্তি ছিল, এরা যা বলবে তাই হবে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে রাজশক্তি, রাজা বা সম্রাট, ক্ষত্রিয়দের প্রাধান্য এলো। তারপরে এলো বৈশ্যদের, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের। এরপরে এখন চলছে কিন্তু শূদ্র জাগরণ। সেই জন্য বলা হচ্ছে যে চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী, এরকম তো হয়। এরকম আমরা বলছি যে চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী, তো যে শূদ্র জাগরণ হচ্ছে। স্বামীজি বলছেন শূদ্র জাগরণ হবে, ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে শূদ্র জাগরণ হবে। দেখবেন এখন শূদ্র কিন্তু উঠছে, যারা এতদিন ধরে এই আগের 3টে শ্রেণীকে সেবা করত বা পিছিয়ে পড়া মানুষ যারা, তাদের জাগরণ হবে। এখন তো সত্যি আমরা দেখতে পাচ্ছি যে একটা রিক্সাওয়ালার ছেলে সে IPS হচ্ছে, IAS হচ্ছে, এরকম আমরা তো দেখতে পাচ্ছি সে শূদ্র জাগরণ। তো এই কেন শূদ্র উপনিষদ করবে না, এই প্রশ্নটা স্বামীজির মধ্যে ছিল, ক্লিয়ার করার চেষ্টা করছে প্রমোদ দাস বাবুর কাছে। এই পর্যন্ত শাস্ত্রীয় কিছু প্রশ্ন, মানে শাস্ত্র সংক্রান্ত কিছু প্রশ্ন তিনি প্রমোদ দাস বাবুকে করেছেন, সেইগুলো বলা হলো বা বললেন তিনি। এরপরে লাস্টের প্যারাতে উনি একটা জিনিস বলছেন যে মহাশয়কে একখানি খ্রিস্টিয়ান সন্ন্যাসী লিখিত ইমিটেশন অফ ক্রাইস্ট নামে পুস্তক পাঠাইলাম। এই ইমিটেশন অফ ক্রাইস্ট খ্রিস্টের শৈলপতি স্বামী প্রভুবানন্দজি তো আমেরিকায় ছিলেন, রাজা মহারাজের চেলা। তো সেই তার লেখা বই আমাদের এখানে পাঠ হয় ওই 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর আমাদের ক্রিসমাস যখন পালন হয়, তো ইমিটেশন অফ ক্রাইস্ট থেকে পাঠ করা হয়। তো সেই বইটি আমাদের ইমিটেশন অফ ক্রাইস্ট, সেই ইংরেজি বইটি স্বামীজি প্রমোদ দাসকে পাঠিয়েছেন এবং স্বামীজি এই পুস্তকে প্রশংসা করছেন, বলছে পুস্তকখানি অতি আশ্চর্য। খ্রিস্টিয়ানদের মধ্যেও এ প্রকার ত্যাগ, বৈরাগ্য ও দাস্যভক্তি ছিল, বিস্মিত হইতে পারে। মানে এখানে ত্যাগ, বৈরাগ্য, দাস্যভক্তি এই সমস্ত দেখা যায়, সেটা বলছেন। বোধহয় আপনি এই পুস্তক পূর্বে পড়িয়া থাকবেন, না পড়িয়া থাকেন তো পড়িয়া আমাকে চিরকৃতার্থ করিবেন। এই বলে স্বামীজি এই চিঠিটা শেষ করছে। যে একটা বই পাঠিয়েছেন তিনি, ইমিটেশন অফ ক্রাইস্ট, তো সেই বইটা পাঠিয়েছেন এবং ওখানে ত্যাগ, বৈরাগ্য, দাস্যভক্তি এই সমস্ত প্রসঙ্গে আলোচনা আছে। তো এইটা পাঠিয়ে উনি মানে তার ধন্যবাদ দিচ্ছেন। মানুষকে আমরা উপহার দিতে ভালোবাসি, তো সেরকম দরিদ্র হলেও মানুষ উপহার দিতে ভালোবাসে। তো নরেন্দ্রনাথকে তো উনি অনেক রকম উপহার পাঠাচ্ছেন বা অনেক রকম সাহায্য করছেন, বদলে কিছু দিতে হবে, সেই জন্য তিনিও পাঠাচ্ছেন। এবার নেক্সট চিঠিটা আমরা যাচ্ছি। নেক্সট চিঠিটা 17ই আগস্ট, 10 দিন পরে, সেই বরানগর থেকেই লিখছেন। ব্রহ্মবাবুকে লিখিত 13 নম্বর চিঠি। ঈশ্বর জয়তী পূজ্যপাদেশু মহাশয়ের শেষ পত্রে আপনাকে উক্ত অভিধান দেওয়া কিছু কুণ্ঠিত হইয়াছে। বইটা দিয়েছিল বা তারও আগে একটা অভিধান পাঠিয়েছিল ডিকশনারি, কিন্তু তা আমার দোষ নয়, মহাশয়ের গুণে। পূর্বে এক পত্রে আপনাকে লিখিয়াছিলাম যে মহাশয়ের গুণে আমি এত আকৃষ্ট যে বোধ হয় আপনার সহিত জন্মান্তরের কোনো সম্বন্ধ ছিল। আমি গৃহস্থ বুঝি না, সন্ন্যাসীও বুঝি না। যথার্থ সাধুতা এবং উদারতা এবং মহত্ব যথা, সেই স্থানে আমার মস্তক চিরকালই অবনত হোক। শান্তি
প্রার্থনা করি আজিকালিকার মান ভিখারি, পেট বৈরাগী এবং উভয়গ্রস্ত সন্ন্যাসী শ্রমিকদের মধ্যে লক্ষ্যের মধ্যেও যেন আপনার ন্যায় মহাত্মা একজন হোন। আপনার গুণের কথা শুনিয়া আমার সকল ব্রাহ্মণ জাতীয় গুরু ভ্রাতাও আপনাকে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাইতেছেন। চিঠিটা অনেক বড়, পুরো চিঠিটাতে আমরা যাব না। তো এই 13 নম্বর চিঠিতে যেটা শুরু করছে যে প্রমোদাদাসবাবুর মহত্ব সম্পর্কে তাকে বলছেন এবং তিনি তাকে কিভাবে দেখেন সেইটা বলছেন যে মহাশয়ের শেষ পত্রে আপনাকে উক্ত অভিধান দ্বারা কিছু কুণ্ঠিত হয়ে আছে। মানে আমি একটা গিফট পাঠিয়েছি, আমি গরিব মানুষ, আমি পাঠিয়েছি বলে আপনি কুণ্ঠিত হচ্ছেন, সেই ব্যাপারটা সম্পর্কে তিনি বলছেন যে কিন্তু তাহা আমার দোষ নয়, মহাশয়ের গুণে যে এটা কি দরকার, তোমার আবার খরচ করার কি দরকার, এরকম বলাতে এরকম বলছেন। পূর্বে এক পত্রে আপনাকে লিখিয়াছিলাম যে মহাশয়ের গুণে আমি এত আকৃষ্ট যে বোধ হয় আপনার সহিত জন্মান্তরের কোনো সম্বন্ধ ছিল। জন্মান্তরের সম্বন্ধ থাকলে এরকম হয়। আমি গৃহস্থ বুঝি না, সন্ন্যাসীও বুঝি না, যথার্থ সাধুতা এবং উদারতা এবং মহত্ব যথা সেই স্থানে আমার মস্তক চিরকালই অবনত হোক। শান্তি শান্তি শান্তি। মানে এই প্রার্থনা করছে যে সন্ন্যাসী গৃহস্থ বলে কিছু হয় না, আমি সাধুতা বা উদারতা বা মহত্বের কাছে মাথা নত করবো, এইটা ভগবান আমাকে দিন, এই ইচ্ছা পোষণ করছে এবং শান্তি মন্ত্র আওড়াচ্ছে। প্রার্থনা করি আজিকালিকার মান ভিখারি, পেট বৈরাগী এবং উভয়গ্রস্ত সন্ন্যাসীদের মধ্যে লক্ষ্যের মধ্যে যেন আপনার ন্যায় মহাত্ম একজন। মানে চারিদিকে যা সমাজ ব্যবস্থা, দেখুন আমাদের সময় এখন তো সামাজিক অবক্ষয় বা বিভিন্ন রকমের কথা বলছি। স্বামীজি চিঠিতেও কিন্তু আমরা দেখছি যে তখনও কিন্তু সামাজিক অবক্ষয় বা খারাপ মানুষ বা এই ধরনের বিভিন্ন রকমের মান ভিখারি, পেট বৈরাগী, উভয়গ্রস্ত সন্ন্যাসী, চারিদিকে গেছে, দুদিকেই ভ্রষ্ট, এরকম সব কিছু আছে। বলছে এত কিছু আছে, তার মধ্যে 1 লক্ষের মধ্যে একজনের যেন আপনার মতো হয়, এরকম একটা বলছে। আপনার গুণের কথা শুনিয়া আমার সকল ব্রাহ্মণ জাতীয় গুরু ভ্রাতাও আপনাকে সাষ্টাঙ্গ প্রণাম জানাইতেছি। ওই বড়নগর মঠে তো তিনি আছেন, তো সেই বড়নগর মঠে অন্যান্য যারা গুরু ভাই আছে তারাও কিন্তু যে প্রণাম জানাচ্ছেন, যে আপনার যে গুণের কথা শুনে তারাও প্রণাম জানাচ্ছেন। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি, পরের দিন আবার এই 13 নম্বর চিঠি থেকে শুরু করব। ঠাকুরমা স্বামীজির কাছে সকলে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী